সঙ্গীন প্রণয় শক্তি, লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির শেষ পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। প্রায় ৩ বছর পরে ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলমান। পৃথিবীর সর্বত্র এখন শীতবড়ির রাজত্ব। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিনে আবর্তিত ঘরের বাইরে পা রেখে দুদণ্ড দাঁড়ালে যেন তুষার থেকে স্নোম্যানে রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর। ঠিক এতটাই ঠান্ডা পড়েছে চারিদিকে। ক্যালিফোর্নিয়াতে সাধারণত তুষারপাত হয় না খুব একটা, কিন্তু এবছর বিভিন্ন জায়গার স্নোফলের খবর পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার যে স্টেটগুলোতে এবছর স্নোফল হয়েছে, ক্রিটিকের শহরতলিও তার অন্তর্ভুক্ত এরিয়া। পুরো শীতের অনেকটা সময় ধরে দিনরাত তুষারপাত দেখে দেখে ওদের সময়গুলো উড়ন্ত মেঘের মতোই মসৃণতায় ভেসে গিয়েছে কোথাও। জীবনটাকে মনে হয়েছে তুষারের মতোই শুভ্র আর সহজ। হাত লাগাতেই কেমন পেঁজা তুলোর মতো গলে যায় সব। ঠিক তেমনই তুষারে ঢাকা মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকের সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্যকিরণের এক ছটাক সোনালি আলোকরশ্মির আগমনে। বাংলাদেশ আজ রৌদ্রোজ্জ্বল। ইট পাথরে ঢাকা শহরে বাধা বিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদের ছটা আছড়ে পড়ছে যত্রতত্র। বহুদিন বাদে চোখের সামনে আজ এই সূর্যলোক বড়ই আনন্দিত করল অরুকে। আলো ছায়ার সুন্দর সমীকরণ দেখতে দেখতেই এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হলো তার দুঠোঁট। আলগোছে চোখ দুটো মুছে বুক ভরে বাতাস টেনে নিয়ে অস্ফুটে বিড়বিড়ালো সে, আহ আমার দেশ। সাইনিং ইভেন্ট 2027, অথর অরোরা জায়ান চৌধুরী। মাঝারি সাইজের হলরুমটার স্টেজ বরাবর উপরিভাগের বোর্ডে ঝুলছে লেখাগুলো। স্টেজের সামনে বসে আছে কিছু সংখ্যক পাঠক পাঠিকা। তাদের সবার হাতে একটা করে পুরো বই। বইগুলোর কভার পেজ দেখে মনে হচ্ছে কোনো থ্রিলার রোমান্টিক জনরার উপন্যাস হবে হয়তো। পুরোটা প্রচ্ছদে ফুটে উঠছে রং তুলিতে ধারণ করা জীবন্ত তুষারপাতের প্রতিচ্ছবি। তার মাঝেই ভীষণ ব্যাকুল দুজন কপতির গভীর চাহনি, যেন একজন আরেকজনকে দেখে ভুবন ভুলে গিয়েছে তারা। তার ঠিক উপরে রক্তরঞ্জিত বাংলা অক্ষরে লেখা, গোধূলি বেলার রোদ্দুর। এমন তুষারপাতের দৃশ্যপটের মাঝে হঠাৎ গোধূলি বেলার রোদ্দুর কোথা থেকে এলো সেটা রহস্যই বইকে। পাঠক পাঠিকাদের একটা বিরাট অংশের তুমুল আকর্ষণ কেড়ে নিয়েছে এই রহস্যময়ী প্রেমের উপন্যাস। তাই তো এবছরের বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি। প্রথম উপন্যাসে এত ভালো সাড়া পেয়ে পাঠক পাঠিকাদের সম্মানার্থে একটা সাইনিং ইভেন্ট না করলেই নয়। তাই তো কৃতিককে হাজারবার বলে কয়ে দেশে আসার জন্য রাজি করানো হয়েছে। যদিও এর পেছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের। ওর কথা হলে তো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিত সে। সাইনিং ইভেন্টে আগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্কর মতন মহিলা ঘোষণা দিয়ে মঞ্চে রাখলেন অরুকে। কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিক ওদিক চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লেখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশাজনক। লেখিকা মানুষ, এইটুকুনি তো কমন সেন্স থাকা উচিত ছিল। পাবলিকেশনের অ্যাঙ্কর মেয়েটা নিজেও হুট করে ঘোষণা দিয়ে বেশ বিব্রত বোধ করছেন সবার সামনে। এমন একটা সময়ে ঘোষণা প্রায় মিনিট 5 পরে হলের মধ্যে প্রবেশ করে শাড়ি পরিহিত একজন রমণী। ছাইরঙা শিপনের শাড়িটার কুচি ঠিকঠাক করতে করতে মেয়েটা উঠে এলো মঞ্চে। হাঁটু অবধি নেমে আসা লম্বা চুলগুলো আলগোছে কানের পাঁজে গুঁজে অ্যাঙ্করের অনুমতি সাপেক্ষে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে মেয়েটি বলে ওঠে, শুভ সকাল পাঠকবৃন্দ। এতক্ষণ যাবৎ অপেক্ষা করিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আসলে বিলম্বটা ইচ্ছাকৃত নয়। আজ সকালের ফ্লাইটে বাংলাদেশে এসেছি আমি। ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার দরুন এই বিলম্ব। তবুও নিজের অপরিমাণ দুশ্চিন্তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে ক্ষমা করবেন আমায়। এ পর্যায়ে পাঠক পাঠিকাদের করতালির আওয়াজ শোনা গেল, যার অর্থ তারা সকলে লেখিকার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। সকলের করতালির আওয়াজে মিষ্টি করে হাসল লেখিকা। অতঃপর পুনরায় মাইক্রোফোনটা মুখের সামনে এনে বলল, আমার উপন্যাস নিয়ে কথা বলবো, এর চরিত্রগুলোর যথাযথ বিশ্লেষণ করব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেই। আমি অরোরা জায়ান চৌধুরী, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। সেই সাথে পারিবারিক কোম্পানিতে ইন্টার্নশিপ করছি এবছর। লেখালেখিটা আমার পেশা নয়, আর না তো আয়ের কোনো উৎস।
শখ করে লিখি আমি, কারণ আমি কল্পনা বিলাসী। কলমের আঁচড়ে কল্পনাগুলোকে জীবন্ত ফুটিয়ে তুলতে পারলে আত্মতৃপ্তি পাই আমি। যেহেতু আমার মূল পেশা কিংবা পড়াশোনার অংশ সাহিত্য নয়, তাই একটা উপন্যাস বইয়ের পাতায় আনতে আমার 3 বছর লেগে গেল। তবু আমার এইটুকু ক্ষুদ্র জ্ঞানকে এতটা সমাদর করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতার্থ পাঠকবৃন্দ। আ আমার মেয়ে তখন থেকে কাছে, আর তুই এখানে ভাষণ দিচ্ছিস? এর পরের বাক্যটা আর শেষ করতে পারল না ওরও। তার আগে কোথা থেকে যেন একটা লম্বা মতন সুদর্শন যুবক উঠে এলো স্টেজে। তার কোলে 2 কি 2.5 বছরের একটা পিচ্ছি মেয়ে বাবু। বাবুটার চোখ ছলছল করছে, চেরির মতো কোমল মিষ্টি নিষ্পাপ অধরখানা উল্টে গিয়ে ঠেকেছে চিবুক বরাবর। দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কান্নাকাটি করেছে সে। মুখের সামনে মাইক্রোফোন থাকায় হলে উপস্থিত সকলে শুনতে পেল তাদের লেখিকা মহোদয়াকে বাচ্চাকে কাঁধানোর অপরাধে বড়সড় ধমক দিয়েছে একজন লোক। কৃতিকের এহেন ঝাড়িতে ওরুর সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। অতঃপর কৃতিকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দুহাত বাড়িয়ে কোলে নিল মেয়েকে। মায়ের উষ্ণ স্পর্শ পেতে মেয়ে কান্নাকাটি ভুলে আলতো করে মাথাটা এলিয়ে দিল মায়ের বুকে। মেয়ে তার মাকে কাছে পেয়ে শান্ত হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৃতিক। মেয়েটাও হয়েছে বাবার ফটোকপি, সে ওরুকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে কৃতিকের দুনিয়া তার একমাত্র মেয়ে। মেয়ের কোনো অসন্তোষ কিছুতে বরদাস্ত করে না সে। ওর স্টেজে দাঁড়িয়ে কিছুক্ষণ মেয়েকে আদর দিল, অতঃপর কৃতিকের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে ঠোঁট উল্টালো। কৃতিক তাতে কোনোরূপ পাত্তা দিল না, উল্টো ওর হাত টেনে ধরে ওকে স্টেজ থেকে নামাতে নামাতে বলল, হয়েছে, আর ভাষণ দিতে হবে না তোর। আমার মেয়ের খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে, চল এক্ষুনি। ওরও করুণ কণ্ঠে বলল, তাই বলে এভাবে ইভেন্টের মাঝখানে চলে গেলে ওরা তো আমাকে জরিমানা করবে। কৃতিক যেতে যেতে জবাব দেয়, করলে করুক, তোকে না এই মাসের স্যালারি দিয়েছি, সেখান থেকে দিয়ে দিবি। ওরও মুখ কালো করে বলল, আমার প্রথম স্যালারি ছিল ওটা। তাহলে আর কি, জরিমানা না দিতে পারলে জেলে যাবি? তখন আপনার মেয়ের কি হবে? ও তো কাঁদবে। ওরুর কথায় থেমে গেল কৃতিক। পেছনে ঘুরে নিজের ঘুমন্ত মেয়ের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা তার সত্তা, তারই অংশ। ভাবলে ভেতরটা কেমন গলে যায়। মায়ের জোয়ারে ফুলে ফেঁপে ওঠে হৃদয়টা। কৃতিকের জীবনে এখন 2টা মেয়ে, যাদের কাছে ও ভীষণ অসহায় আর ভীষণ কৃতজ্ঞ। এদের ছাড়া যে ওর দুনিয়া অচল, আর এই বাচ্চা মেয়েটা ওর সব কিছু। এই মেয়ের জন্য জীবনটা দিয়ে দিতেও বোধহয় দ্বিতীয়বার ভাববে না কৃতিক। কৃতিকের জীবনে কখনো নারীর টান ছিল না, আর না তো ও মেয়েদের খুব একটা পছন্দ করতো কোনো কালেই। ওই জন্যই হয়তো উপরওয়ালা ওকে 2 জন ভালোবাসার মেয়ে উপহার দিয়েছেন, যারা এই মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, কি ভাবছো? আজকাল ওরও আপনি তুমি গুলিয়ে ফেলে। ব্যাপারটা দারুণ লাগে কৃতিকের। এই মুহূর্তেও সে তুমি শুনে ধ্যান ভঙ্গ হলো ওর। মেয়ের দিক থেকে নজর সরিয়ে ওর কাছাকাছি এগিয়ে এসে কৃতিক বলল, ঠিক আছে যা, আমার মেয়ের জন্য তোর জরিমানা টাকা মকুব। এখন চল, তোদেরকে কৃতিকগঞ্জে ড্রপ করে দিয়ে আমি একটু ফ্যাক্টরি ভিজিটে যাব। কথা শেষ করে ওরু সমেত আবার হনহনিয়ে হাঁটা দেয় কৃতিক। ওরু পুনরায় কৃতিককে বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, শাড়ি পরে আছি, বাবুকে নিয়ে পড়ে যাব তো। কৃতিক থামল। এরপর 2 কদম পিছিয়ে ওরুর কোমর চেপে ধরে ওকে নিজ বাহুতে তুলে নিতে নিতে বলল, বেবি, মেয়েকে শক্ত করে ধর। কৃতিকের কাণ্ডে থতমত খেয়ে গেল ওরু। সামনে হাইওয়ে, সবাই তাকিয়ে আছে, অথচ কৃতিকের তাতে কোনোরূপ হেলদোল নেই। সে মা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে পার্কিং লটের দিকে। এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ওরু দাঁত খিচিয়ে তেতো কণ্ঠে কৃতিককে বলল, কি হচ্ছেটা কি? সবাই দেখছে, ভুলে যাচ্ছেন এটা আমেরিকা নয়, বাংলাদেশ। ওরুর কথায় কর্ণপাত না করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিক ধমকালো ওকে, শাট আপ। সবার দিকে কে নজর দিতে বলে তোকে? জাস্ট ফোকাস অন মি অ্যান্ড মাই ডটার। গ্রাম্মা। মেরির রংমহলের সবচেয়ে কর্নারে যে রকিং চেয়ারটা রয়েছে, সেখানে বসে বসে বেশ মনোযোগ দিয়ে ফিলোসফির একটা চমৎকার বই পড়ছিলেন আজমেরি শেখ। আজকাল অবসরে বেশিরভাগ সময় এখানে কাটান তিনি। একাই কাটান, নিজের পছন্দের বইগুলোর সাথে। আজমেরি শেখের মতে বইয়ের মাঝে অন্যরকম একটা সুঘ্রাণ রয়েছে, যা তাকে প্রশান্তি দেয়। আর নীরবে বসে একা একাই সেই বইয়ের সুঘ্রাণ বিশ্লেষণ করলে তো আর কথাই নেই। কিন্তু আজ সেই নীরবতায় বিঘ্ন ঘটিয়ে বই পড়ার মাঝখানেই মনোযোগ ক্ষুণ্ণ করে ভেসে এলো একটা ছোট্ট বাচ্চার আধো আধো গলার আওয়াজ।
আচানক সেই অযাচিত ডাকে পেছনে ঘুরলেন আজমেরী শেখ। দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা ছোট্ট বারবি ফর্ক পরিহিত বাচ্চা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ে তার আটকানো ভেলভেটের তৈরি লাল রঙা দুটো ভ্যারোলিনা জুতা। পিঠ অব্দি ছড়ানো রেশমের মতো হালকা বাদামি চুলগুলোকে সাবধানে হ্যালো কিটি হ্যান্ডব্যান্ড দিয়ে আটকানো। ফর্সা তুলতুলে তার শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে কোনো আলালের ঘরের দুলালি হবে হয়তো, যার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ভীষণ যত্ন আর আদরে মোড়ানো। বাচ্চা মেয়েটার হাসি হাসি মুখ দেখে আজমেরী শেখের চোখে সবার আগে ভেসে উঠল জায়ান কৃতিকের রাগী চেহারাটা। কিন্তু মেয়েটা তো হাসছে, কি আশ্চর্য! আজমেরী শেখ খুব একটা ভাবলেন না, বরং হাতের ইশারা করে কাছে ডাকলেন বাচ্চা মেয়েটাকে। আশকারা পেয়ে মেয়েটা তৎক্ষণাৎই কুড়কুড়িয়ে দৌড়ে এলো। তিনি হাতের বইটা সাইডে রেখে হাঁটু মুড়ে মেয়েটার মুখোমুখি বসলেন। অতঃপর নরম গলায় বাচ্চাটাকে শুধালেন, গ্র্যান্ডমা কাকে বলে তা কি তুমি জানো? অবুঝ শিশুটি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ সে জানে। তারপর অসাধারণ বুদ্ধিমত্তার পারদর্শিতা দেখিয়ে নিজে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, পাপা বলেছে গ্রামা মানে দাদু নানু দুটোই। আজমেরী শেখ বেশ অবাক হলেন, ভাবলেন এটুকু মেয়ে ভালোই কথা জানে। তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে শিশুটিকে শুধালেন, আমি যে তোমার গ্র্যানি সেটা কে শেখালো তোমায়? মেয়ে তৎক্ষণাৎ জবাব দিল, পাপা। আজমেরী শেখ ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছেন আজ। কৃতিক তাহলে তার পরিচয় মেয়ের কাছে এভাবে তুলে ধরেছে। সারা জীবন তো দাকুমড়োর মতোই আচরণ করে এসেছে। এই 3 বছরের চিকিৎসার জন্য বহুবার ইউএসএ গিয়েছেন আজমেরী শেখ। সেখানে তিনি অনুর বাসায় থাকলেও কৃতিকের বাড়ির রাস্তাও মারাননি কোনো কালে। আর না তো কৃতিক কখনো চেঁচে পড়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তাকে। অথচ সে কৃতিকের মতোই মানুষ কিনা নিজের মেয়েকে এরকম সুশিক্ষা দিয়ে বড় করছে, ব্যাপারটা কল্পনাতীত। আজমেরী শেখ নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না। বাচ্চা মেয়েটা তার গোলগাল ভাসমান চোখ দুটো মেলে তাকিয়ে আছে আজমেরীর পানে। তাই তিনি এবার নিজের ভ্রম থেকে বেরিয়ে এসে পিচ্ছিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাচ্চা? মেয়েটা যেন কথা বলতে খুব আগ্রহী, তেমন করে চঞ্চনী উত্তর দিল সে, কিয়ালা জায়ান চৌধুরী। যতদূর বোঝা গেল ওর নাম কিয়ারা, যা শুনে বিস্মিত আজমেরী শেখের মাথায় খেলে গেল আরেকটা নাম, কিয়ারা রোজারিও। তিনি নিজ মনের আগত প্রশ্নগুলোকে আবারও বাচ্চা মেয়েটার নিকট উগরে দেবেন, তার আগে কিয়ারাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হলো অরু। কিয়ারা, মামনি তুমি কোথায়? চোখের সামনে অরুকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন আজমেরী শেখ। মনের মধ্যে দানা বাঁধা অন্য সকল প্রশ্নকে বাদ দিয়ে অস্ফুটে তিনি মেয়েকে শুধালেন, ওর নাম কিয়ারা? অরু হাসূচক মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করল। কে রেখেছে এ নাম? আবারও শুধালেন আজমেরী। অরু মেয়ের লম্বা চুলগুলো রাবার ব্যান্ডের সাহায্যে উপরে তুলে বেঁধে দিতে দিতে বলল, ওর পাপা। আজমেরী শেখ অমায়িক হাসলেন, জানালেন, ভারী মিষ্টি হয়েছে তোমার মেয়ে, পুরোই বাবার ফটোকপি। মায়ের কথা শুনে আশ্চর্য বনে গেল অরু। কিছুটা কৌতূহল নিয়ে বলে উঠল, ওর পাপার মতো দেখতে হয়েছে। আর তুমি কেন ওকে মিষ্টি বলছো মা? কিন্তু তুমি তোর পাপাকে খুব অপছন্দ করো, এক কথায় দেখতেই পারো না। ওর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে ডিভানে বসলেন আজমেরী। চোখের সামনে প্রশস্ত দেয়ালে প্রেমবন্দী হয়ে আছে তার যৌবনকালের আটপোড় একখানা ছবি। সেদিকে এক ধ্যানে পরখ করতে করতেই কিছু মনে করার মতো করে আজমেরী বলে ওঠেন, আমি আসলে জায়ান কৃতিককে নয়, তোমার প্রতি তার মাত্রাতিরিক্ত আসক্তিকে অপছন্দ করি অরু। এখন হয়তো কারণটা জিজ্ঞেস করবে কেন করি, তাই না? অরু হা না কিছুই বলল না, শুধু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল মায়ের পানে। আজমেরী শেখ পুনরায় বললেন, তোমাদের বাবার স্বভাব চরিত্র খানিকটা কৃতিকের মতোই ছিল। কৃতিক যেমন তোমার প্রতি ভীষণভাবে আসক্ত, ইশতিয়াকও আমার প্রতি ভীষণ আসক্ত ছিল। ওর আসক্তিগুলো ছিল ভয়ানক, কিন্তু আমি সেই আসক্তির মাঝে তীব্র সুখ অনুভব করতাম। মনে হতো এমন একজন মানুষ জীবনে থাকলে আর কি চাই। সেই মুগ্ধতার জের ধরে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার বাবাকে। কিন্তু বিয়ের কিছু বছর যেতেই লোকটার মাত্রাতিরিক্ত ভালোবাসা অসুস্থ ভালোবাসায় পরিণত হতে থাকে। কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও দিন দুপুরে তাকে কঠিন শাস্তি দিত তোমার বাবা। ছেলে বন্ধু তো দূরে থাক, আমার মেয়ে বান্ধবীদের পর্যন্ত আমার হাত ধরার অপরাধে হাতের রক কেটে দিত সে। তারপর বাড়িতে এসে ছোটফাট মারামারি অশান্তি তো ছিল প্রতিদিনের রুটিন। আমি যদি তাকে ছেড়ে চলে যেতে চাইতাম তো সে আমার সামনে নিজেকে এমনভাবে আঘাত করত যা দেখে আত্মা শিউরে উঠত আমার। বারবার ক্ষমা করে দিতাম এই ভেবে যে
মানুষটা আমার জন্য পাগল, আমাকে ভালোবেসে পাগল। কিন্তু না, দিনকে দিন তার অসুস্থ ভালোবাসায় হাঁপিয়ে উঠছিলাম আমি। কারণ সময়ের সাথে সাথে লোকটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আগে যাদের শুধু শাস্তি দিয়ে ক্ষান্ত হতো, তাদের এবার কৌশলে হত্যা করতে শুরু করলো সে। আর কি বীভৎসতার খুনের ধরন, তা ভাবতেও পারবে না তুমি। কথার এই পর্যায়ে এসে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেললেন আজমেরি। কিছুটা সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য। অতঃপর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তখনই বুঝেছিলাম লোকটা আসলে সাধারণ মস্তিষ্কের কোনো স্বাভাবিক মানুষ নয়, সে একটা সাইকোপ্যাথ। কিন্তু জায়ান তো সাইকোপ্যাথ নয় মা। অরুর কথায় ওর পানে দৃষ্টি নিক্ষেপণ করলেন আজমেরি। অরু এগিয়ে এসে মায়ের পাশে ডিভানে বসতে বসতে শান্ত স্বরে বলল, জায়ান কৃতিক প্রচণ্ড রাগী, বদমেজাজি, বেপরোয়া, চরম উগ্র, কিন্তু সে সাইকোপ্যাথ নয় মা। নিজের কন্ট্রোললেস রাগটুকুর বাইরে গিয়ে আমাদের মা মেয়েকে ভীষণ যত্ন সহকারে আগলে রাখতে জানে জায়ান। নিজের 2 বছরের মেয়ের প্রতি তার কতটা অগাধ মায়া চোখে না দেখলে বিশ্বাস করবে না তুমি। অরুর কথায় আজমেরি মৃদু হাসলেন। ওর গালে আলতো হাত ছুঁইয়ে তিনি বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তোমার আর তোমার মেয়ের খুশি বলে দেয় তোমরা আদতে কতটা সুখে আছো। জায়ান কৃতিক তোমাদের কতটা ভালোবাসায় মরিয়ে রেখেছে। আজ প্রায় মাস 3 হলো ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে ছোট্ট নিনিতকে দেশে নিয়ে এসেছে নীলিমা। ওদিকে বউ ছেলের শোকে বেশি দিন একা একা থাকতে না পেরে আজ কৃতিকদের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে উড়ে এসেছে সায়রও। গন্তব্য পুরান ঢাকার চিপাগলি। অবশ্য এছাড়া উপায় কি, পুরান ঢাকার চিপাগলি নিবাসী শ্যামলতা মেয়েটাকে যে বড্ড ভালোবাসেও। সায়র যখন নীলিমাদের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন দেখলো মা ছেলে দুজনই অপেক্ষারত তার জন্য। ছাদে ওঠার সরু সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে তারা। এতগুলো দিন পর বাবাকে দেখে উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল ছোট্ট নিনিত। গালে হাত দিয়ে বসে বসে ঝিমুতে থাকা নীলিমাকে ঝাঁকিয়ে আলতো কণ্ঠে বলে উঠল, মাম্মা, পাপা। ছেলের কথা শুনে নীলিমা সামনে তাকাতে দেখল তাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সায়র। এতগুলো দিন পর সায়রকে দেখতে পেয়ে ছেলেকে রেখে এক ছুটে গিয়ে স্বামীর কোলে উঠে পড়ল নীলিমা। অতঃপর ওর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, উই মিসড ইউ সায়র, আই মিসড ইউ টু জান। কেমন আছো তুমি? সায়রের গলায় মুখ লুকিয়ে নীলিমা বাচ্চাদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। প্রত্যুত্তরে মৃদু হেসে ওর পিঠে আধুরে হাত বুলিয়ে দিয়ে সায়র বলল, এই তো এসে গিয়েছি, এবার আর না নিয়ে ফিরছি না তোমাদের। ওদিকে ছোট্ট নিনিত ছলছলে চোখে বাবা মায়ের প্রেমলীলা দেখতে দেখতে হাত দুটো উপরে বাড়িয়ে ঠোঁট উল্টে ভীষণ করুণ সুরে বলে উঠল, পাপা কোলে। গেট দিয়ে বাড়িতে ঢুকতে কৃতিকের নজরে এলো একটা ইয়ামাহা খচিত বাইক। ওর স্পষ্ট মনে আছে বছর 3 আগে দেশে ফিরে এই বাইকটাই প্রত্যয়ে সাহায্যে কিনেছিল। কিন্তু এটা তো গ্যারেজে পড়ে থেকে মরিচিকা ধরে যাওয়ার কথা। এখানে এনে কে রাখলো এটাকে? তাও একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। এককালে কৃতিকের অন্যতম আবেগ ছিল বাইক রাইডিং। বাইক মানে ওর কাছে থ্রিল, অ্যাডভেঞ্চার সবকিছু। যার দরুন এতদিন পর চোখের সামনে বাইকটাকে দেখতে পেয়ে সেটাকে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো কৃতিক। ওদিকে সারাদিন পর পাপাকে দেখে অন্তর্মহল থেকে ছোট ছোট পায়ে দৌড়ে বেরিয়ে এলো কিয়ারা। কৃতিকের কাছে এসে আধো আধো কণ্ঠে ডাকলো সে, পাপা, অফিস শেষ? মেয়ের আধুরে গলার আওয়াজ শুনে চোখ ঘোরালো কৃতিক। আসলে এটা কিয়ারার অভ্যেস। কৃতিক বাড়িতে এলেই ও এই প্রশ্নটা করে, কারণ ওর মাম্মা বলে তোমার বাবা অফিসে গিয়েছে। কৃতিক হাঁটু ভেঙে বসলো মেয়ের মুখোমুখি হয়ে। অতঃপর আলতো হাতে ওর চুলগুলো ঠিকঠাক করে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল, এখানে তো অনেক গরম পাপা, চুলগুলো কেন খুলে রেখেছো তুমি? তোমার মাম্মা কোথায়? কিয়ারা বাচ্চা মানুষ, সে হাত দিয়ে পাপার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে জবাব দিল, জানি না। মেয়ের কথায় তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল কৃতিকের। ওর উপর মেজাজটা ছড়ে গিয়ে শক্ত হয়ে উঠেছে দুচোয়াল। কতটা কেয়ারলেস হলে এত বড় বাড়িতে বাচ্চা মেয়েটাকে একা ছেড়ে দিতে পারে মানুষ, সে ভেবে রাগ লাগছে কৃতিকের। ও তখনই কোনো কিছু না ভেবে বাইরে থেকে গলা উঁচিয়ে ডাকলো ওরুকে, অরু, অরু। কৃতিকের আওয়াজ পাওয়া মাত্রই অন্তর্মহল থেকে ছুটে এলো অরু। কৃতিক অরুকে কিছু বলবে তার আগে মেয়েকে শাসিয়ে উঠল অরু। চোখ পাকিয়ে বলল, খুব দুষ্ট হয়েছ তুমি কিয়ারা, সারা বাড়ি খুঁজছি আমি তোমায়, আর তুমি এখানে? পাপার পচা মেয়ে একটা তুমি। মায়ের কথা কিয়ারার গায়ে না লাগলেও কৃতিক কঠোর প্রতিবাদ জানিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, খবরদার, আমার মেয়েকে বকবি না তুই।
বকবো না মানে? দেখেছেন ওকে খুঁজতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে? এই বলে নিজের ছিলে যাওয়া কোমল হাতটা কৃতিকের চোখের সামনে তুলে ধরল ওরু। ওরু ব্যথা পেয়েছে, ব্যাপারটা বুঝতে উঠতেই হকচকিয়ে উঠল কৃতিক। অকস্মাৎ ওকে কাছে টেনে উদ্বিগ্ন গলায় বলল, বেবি, বেশি লেগেছে? তুমি মাম্মামকে বেবি কেন ডাকছো? বেবি তো আমি। মেয়ের কথায় ওরু কৃতিক দুজনই হতবাক। মেয়ে রাগ করেছে, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। তা দেখে ওরুকে ছেড়ে কিয়ারাকে কোলে তুলে নিল কৃতিক। কিয়ারা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। কৃতিক মেয়েকে মানানোর চেষ্টা করে বলল, তোমার মাম্মা আমার বেবি, আমার হার্টবিট, আমার সব, তাই ডাকছি। কিন্তু তুমি তো বেবি নও পাপা, তুমি তো আমার মা, কিয়ারা জায়ান চৌধুরী, ভুলে গেলে? বাবা মেয়ের খুনসুটির মাঝে হুট করে পেছন থেকে অর্ণব এলিসার আওয়াজ শোনা গেল। কৃতিক পেছনে তাকিয়ে দেখল অর্ণব, এলিসা, সায়র, নীলিমা তাদের পুচকুচ সমেত দাঁড়িয়ে আছে। সবার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শীতকাল হলেও দুপুরবেলায় ভালোই সূর্যের তেজ বেড়েছে। সে তেজি সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে সবকটার মুখমণ্ডল। কৃতিক ওদের দেখে আশ্চর্য হলো না। সব সময়ের মতোই ভাবেলাসীন গলায় বলল, কিরে, তোরা এখানে কি করছিস? বাড়িঘর নেই? নিজ বন্ধুদের দেখে কৃতিকের কপাল কুঁচকে এলেও এই অচেনা দেশে পাপার বন্ধুদের দেখে কিয়ারার আনন্দ হলো খুব। কারণ কিয়ারা এই মানুষগুলোকে প্রায়ই তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে দেখতে পায়। সে পাপার কোলে বসে আনন্দে আত্মহারা হয়ে গলা ছেড়ে ডাকল, আর্থাল ভাইয়া। সঙ্গে সঙ্গে অর্ণবের কোল থেকে সাড়া দিল ওদের 3.5 বছরের ছেলে আর্থার সায়ন্ত। সে গলা উচ্ছ্বসিত হয়ে বলল, কিয়ারামণি। ওদিকে নিনিত যে এত করে চাইছে কিয়ারা তার সাথে একটু কথা বলুক, বন্ধুত্ব করুক, সেদিকে কোনো হেলদোল নেই কিয়ারার। সে পাপার কোল থেকে জোর জবরদস্তি করে নেমে দৌড়ে ছুটে গেল আর্থারের কাছে। পিচিগুলোকে সাইড করে সায়র এগিয়ে এসে কৃতিককে বলল, তোর সমস্যাটা কি জেকে? আমরা সবাই মিলে এতটা পথ জার্নি করে এসে গিয়েছিলাম ওরুর সাইনিং ইভেন্টে। সেখানে গিয়ে শুনি তুই নাকি ইভেন্ট শুরু হওয়ার আগে ওরুকে নিয়ে চলে এসেছিস। এর মানেটা কি? হ্যাঁ, নিয়ে এসেছি, আমার মেয়ে কাঁদছিল তাই। সোজা সাপটা জবাব কৃতিকের। কৃতিকের কথায় চিরবিড়িয়ে উঠল সায়রের মাথাটা। ও দাঁত খিচিয়ে বলল, পাবলিকেশনের লোকেরা তোর ওপর বেজায় ছুটে আছে। তাদের এত বড় ইভেন্ট, এতগুলো টাকা, সব পণ্ড করে দিয়ে এসেছিস তুই। তারা বসে থাকবে মনে হয়? মামলা করবে তোর আর তোর মেয়ের নামে। শায়রের কথার 2 পয়সা পাত্তা দিল না কেউ। কৃতিক ছুটে গিয়ে শায়রের কলার চেপে ধরে বলল, ওরু করছিস কাকে তুই? শালা কতবার বলেছি আমার বউয়ের নাম মুখে আনবি না তুই, কানে কথা যায় না? কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে শায়র গম্ভীর গলায় বলল, সম্মান দিয়ে কথা বল জেকে, ভুলে যাস না আমি তোর আগে বাবা হয়েছি। কৃতিক ছাড়ে না, উল্টে হাতের জোর বাড়িয়ে দিয়ে শায়রকে চেপে ধরে বলল, হ্যাঁ, একদিন আগে হয়েছিস। ওই একদিন কেউ গোনায় ধরে বলে আমার মনে হয় না। শায়র কৃতিকের হাত দুটো টেনে টুনে ছাড়াতে ছাড়াতে বলল, হিটলারের বাচ্চা, ছাড় আমাকে, বাচ্চারা দেখছে। একদিন আগে হই আর 1 ঘন্টা আগে, তোর আগে বাবা তো হয়েছি, সো আম ফার্স্ট। তোর একদিনের ফার্স্ট আমি মানি না। কথাটা বলে শায়রকে আরও জোরে চেপে ধরল কৃতিক। ওদের কাণ্ড দেখে এবার এগিয়ে এলো এলিসা। দুটোকে দুদিকে সরিয়ে বিরক্ত গলায় বলল, উফ, তোদের এই ফার্স্ট সেকেন্ড ঝগড়া দেখতে দেখতে বিরক্ত আমি। সেই হসপিটাল থেকে শুরু করেছিস, এখনো শেষ হওয়ার নাম নেই। শায়র নিজের মুচড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে বলল, আমি ফার্স্ট, সেটা আমি সারা জীবন বলবো। দরকার পড়লে মাইক হাতে নিয়ে ঢোল পিটিয়ে বলবো। ওর মেয়ের জামাইকে বাড়ি বয়ে গিয়ে ভাঙ্গানি দিয়ে পর্যন্ত বলে আসবো যে তার অলরাউন্ডার শ্বশুরকে হারিয়ে দিয়েছে আমি ফার্স্ট। শালা তুই বেশি কথা বলিস। এই বলে কৃতিক তেড়ে শায়রের দিকে এগিয়ে যাবে। তার আগে পেছন থেকে ওকে ডেকে উঠল ওরু, চলুন রাইডিংয়ে যাব, আমি রেডি। রাইডিং ছেড়ে দেওয়ার এতগুলো বছর পর ওরুর মুখে এমন একটা কথা শুনতে পেয়ে অকস্মাৎ পেছনে ঘুরল কৃতিক। দেখলো লেদার জ্যাকেট, সেফটি প্যাড সবকিছু পরে কালো রঙা দুটো হেলমেট হাতে শটান দাঁড়িয়ে আছে ওরু। দেখে মনে হচ্ছে ঘর সংসার ছেড়ে ছুড়ে এখন এই বাইক আর স্বামী সমেত নিরুদ্দেশ হতে চায় সে। ওরুকে এভাবে হেলমেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক এক ভ্রু কুঞ্চিত করে শুনতে পায়নি এমন ভাব দেখিয়ে শুধালো, কি বললি? কোথায় যাব? ওরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বাইক রাইডিংয়ে যাব আপনার সাথে। অসম্ভব, আমরা কোনো বাইক রাইডিংয়ে যাচ্ছি না। এক্ষুনি ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়। সন্ধ্যা হোক, মেয়েকে সহ লং ড্রাইভে নিয়ে যাব, এখন নয়। সবার সামনে কৃতিকের স্পষ্ট ধমকে মুখ কালো হয়ে গেল ওরুর। তবুও গলায় কিছুটা সাহস ধরে রেখে বলল, আমার জন্যই তো আপনি আপনার শখের রাইডিং বাদ দিয়েছেন, এখন না হয় আমার জন্যই করুন। কৃতিক স্থির মূর্তির ন্যায় 2 পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে।
শক্ত গলায় বলল, রাইডিং আমার শখের, সেটা কে বললো তোকে? লিসেন, এই পৃথিবীতে কিয়ারা জায়ানের চেয়ে শখের জিনিস আমার আর কিচ্ছু নেই, আর সেটা তুই আমাকে উপহার দিয়েছিস। আর কোনো শখ অপূর্ণ নেই আমার। কৃতিক রেগে যাচ্ছে দেখে এলিসা এবার এগিয়ে এসে ওদের মধ্যে আগ বাড়িয়ে বলে উঠল, নিয়ে যা না জেকে, এমন করছিস কেন? ওরও শখ করে তোর কাছে আবদার করেছে। নো ওয়ে। স্বামী স্ত্রীর মাঝখানে এলিসা এভাবে কাকুতি মিনতি করছে, তবুও কৃতিক নিজের কথায় অনড়। ব্যাপারটাতে বেশ অপমানিত হলো অরু। ও তৎক্ষণাৎ হেলমেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে এগিয়ে গেল অন্দরমহলের দিকে। তবে ভেতরে প্রবেশ করার আগেই ওকে হ্যাচকাটানে কোলে তুলে নিল কৃতিক। সবার মাঝে বকবেও, আবার নির্লজ্জের মতো কোলেও নেবে। কৃতিকের এসব পাগলাটে বিহেভিয়ার দেখে দেখে অভ্যস্ত ওরও, তাই ও নিজেকেও বিরক্ত হয়ে কৃতিকের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড়ুন আমাকে। কৃতিক ওরুকে সামলে বাইকের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, এত জিদ কেন তোর বেবি? কোনো কিছুতে এখন আর তোর সাথে পেরে উঠি না আমি, সবসময় হেরে গিয়ে স্যারেন্ডার করি। মেয়েটাকে উপহার দিয়ে একেবারে জায়ান কৃতিকের মাথা কিনে নিয়েছিস। উল্টাপাল্টা যা মন চায় তাই আবদার করে বসে থাকিস, কিচ্ছু বলতে পারি না আমি। কৃতিকের কথার পাছে অরু চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন। কৃতিক অরুকে বাইরে বসিয়ে দিয়ে বলল, তুই যাবি, তোর ঘাড়ও যাবে, চুপচাপ বস। অতঃপর হেলমেট পরে বাইক স্টার্ট করতে করতে কৃতিক এলিসের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখে রাখিস শেলি, মেয়ের মায়ের রাগ ভেঙে গেলে ফিরে আসবো। আর যদি আজ রাতে না ফিরি তাহলে বুঝবি মেয়ের বাবা একটু প্রাইভেসি চায়। হি জাস্ট ক্রেভিংস ফর হিজ ওয়াইফ। সব কিছু সামলে নিস আর ফোন করিস। সব সময়ের মতো বন্ধুকে আশকারা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো এলিসা। তৎক্ষণাৎ কৃতিকগঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে গেল বাইকটা। কৃতিক চলে গেলে সায়র একাই বিড়বিড়ালো, শালা নির্লজ্জ একটা, মেয়েটাকে অবধি নিয়ে গেল না। এলিসা সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁত কড়মড়িয়ে বলে উঠল, চুপ করবি তুই? আমি জেকে খুব ভালো করেই চিনি। ও যেখানেই যাক আর যে কাজে যাক না কেন, রাতের আগে ফিরে আসবে। তাছাড়া কিয়ারা আর্থারকে পেলে আর কিছু লাগে না ওর। দেখছিস না কেমন খেলছে? এলিসার কথায় বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। কি জানি কেন, হয়তো ওদের গল্পটার সমাপ্তি চলে এসেছে সেই বিরহে। গেট ছাড়িয়ে কিছু দূর যেতেই অরুদের সাথে দেখা হলো অনু আর প্রত্যয়। ওরা অরুর সাথে দেখা করার জন্য কৃতিককুঞ্জে যাচ্ছিল, আর মাঝপথেই দেখা। অনুর কোলে ঘাপটি মেরে বসে আছে ডোরা। দুর্ভাগ্যবশত সেবার মিসক্যারেজ হয়েছিল অনুর। তারপর থেকে শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি আর। তাই তো অরু সেবার আপার দুঃখ ভোলাতে নিজের শখের ডোরাকে তুলে দিয়েছিল অনুর হাতে। এখন অনুই ডোরার মা। অনেকগুলো দিন পর ডোরাকে দেখতে পেয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে ডোরাকে মন ভরে আদর করল অরু। তারপর পুনরায় ওকে অনুর কোলে তুলে দিয়ে দ্রুত পায়ে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন আসি আপা, রাতে আড্ডা হবে। কৃতিকের ডেনিম জ্যাকেট খামচে ধরে বাইকে উঠে গিয়েছে অরু। ঠিক সে সময় পেছন থেকে হাঁক পেরে অনু বলে, আরে যাচ্ছিসটা কোথায় সেটা তো বলে যা। অরু হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে খুশি মনে গলা উঁচিয়ে বলে ওঠে, মেয়ের পাপার সাথে রাইডিংয়ে যাচ্ছি আপা, বাকি কথা এসে বলবো। অরু যতক্ষণে কথাগুলো শেষ করেছে ততক্ষণে স্পিডোমিটারের গতি বাড়িয়ে হুশ করে বাইক টান দিয়েছে কৃতিক। না বলে হুট করে এভাবে গতি বাড়ানোর দরুন আচমকা কৃতিকের পিঠের উপর ঝুঁকে পড়ল অরু। কৃতিক লুকিং গ্লাসে তাকিয়ে ডাকল অরুকে, বেবি। আমি স্পিড বাড়াবো, ধরে বস। কৃতিকের কথার জবাবে অরু ঠোঁট উল্টে বলল, ধরেছি তো। কৃতিক লুকিং গ্লাসে চোখ রেখেই হাসকি স্বরে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধর, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় লাজুক হেসে নিঃসংকোচে পেছন থেকে ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে চেবুক ঠেকালো অরু। সঙ্গে সঙ্গে কৃতিক সবসময়ের মতো বলে উঠল, নাও পারফেক্ট। বাইকের তীব্র গতির সাথে তাল মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা হাওয়া নাক মুখ তেড়ে ভেতরে প্রবেশ করছে। হাড় হাড্ডি সব কনকনে ঠান্ডা হিম হয়ে আসছে, তবুও হৃদয়ের উষ্ণতা প্রশমিত হচ্ছে বারে বারে। ওরও জানে এই উষ্ণতা কমার নয়, আজ আর কমানোর সুযোগ দেবেও না ওর বেহায়া বরটা। শরীরের শীতলতা আর হৃদয়ের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে অনুভূতির জোয়ার আজ বানভাসী হয়েছে। ওরু সে প্লাবিত অনুভূতিগুলোকে হৃদগহীনে লালিত পালিত করতে চায় সারা জীবন। প্রতিদিন একইভাবে একই মানুষকে বারবার হাজারবার জানতে চায়। আমার ভালোবাসার উপন্যাসে প্রতিটি পাতায় সূচনা থেকে সমাপ্তি জুড়ে শুধুই আপনি জায়ান। কৃতিক অরুর কথা শোনেনি ঠিকই, তবে ওর মন বলছে
শুধু উপন্যাস কেন, এই জীবনে এমন কোনো অধ্যায় অবশিষ্ট নেই যেখানে তোর আবির্ভাব ঘটেনি। হার্টবিট যদিও তা থেকে থাকে, তবে সে অধ্যায় ছিল নিছকই মূল্যহীন, অনুভূতিহীন আর পরিশেষে অস্তিত্বহীন। দুজনের মনোবহিনের বিস্তৃত সত্য অনুভূতির আদান প্রদান বোধহয় শেষ হবে না আজ আর না তোর সমাপ্তি ঘটবে সঙ্গীন প্রণয় শক্তির। শুধু পাল্টে যাবে দৃশ্যপট। ইয়ামাহা খচিত নীলছে বাইকটা মাইলের পর মাইল পেরিয়ে গিয়ে এক সময় আড়াল হয়ে যাবে দৃষ্টি সকলের। পশ্চিম আকাশ সিঁদুর রাঙা হয়ে ধীরে ধীরে আধারে ভিড়ে তলিয়ে যাবে সূর্যকিরণ, অস্ত যাবে ধরণী। তবুও মুক্ত শালিকের ন্যায় টানা চাপটানো এক জোড়া হৃদয়ের আজ আর পায় তারা মিলবে না নিড়ে পেরার। তারা আজ পাখির মতোই অবাধে দাপিয়ে বেড়াবে পুরো শহর জুড়ে, এই জন্য তাদের দৃঢ় প্রতিজ্ঞা। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। অবশ্যই সেই উপন্যাসটি আমরা পড়ে শেষ করলাম। এত লম্বা সময় ধরে তোমরা যারা জায়ান কৃতিক এবং অরুর এই গল্পটা বা এই উপন্যাসটা তোমরা আমার কণ্ঠে শুনেছ, তারা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে। আর পর্বগুলো রেগুলার আপলোড না করার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু এর পরেও যারা ধৈর্য ধরে একদম প্রথম পর্ব থেকে আজকের পর্ব পর্যন্ত আমার সাথে ছিলে, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এর পরবর্তীতে তোমরা কোন উপন্যাস আমার কণ্ঠে শুনতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো উপন্যাসে, নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রের সাথে, নতুন কোনো রোমান্টিক উপাখ্যানে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই দাদুর গপ্প চ্যানেলে যদি তুমি প্রথমবারের মতো এসে থাকো তাহলে ডেফিনেটলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।